বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকের ক্লাসে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র মুদ্রাস্ফীতি দ্বিতীয় অংশ অর্থাৎ সূচক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কিভাবে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হয় সে সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করার অত্যন্ত সহজ একটি পদ্ধতি সম্পর্কে শিখেছি, যেখানে অতি সহজেই কোন একটি দ্রব্যের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায় এই সূত্রের সাহায্যে। তো আজকের ক্লাসে আমরা দেখব সূচক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কিভাবে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায়। তো সেটার জন্য আমাদের প্রথমে সূচক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনো নির্দিষ্ট বছরের গড় মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড় মূল্যের সাথে শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সূচক সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে মুদ্রাস্ফীতির হার পরিমাপ করার জন্য আমাদেরকে ভিত্তি বছর এবং চলতি বছর নির্বাচন করতে হবে। ভিত্তি বছর হচ্ছে পূর্ববর্তী যে বছরের দাম স্তরের সাথে পরবর্তী বছরের দাম স্তরের তুলনা করা হয় তাকে ভিত্তি বছর বলা হয়। সূচক সংখ্যা প্রণয়নের ক্ষেত্রে প্রথম পর্যায়ে ভিত্তি বছর নির্বাচন করতে হয়, আর সেক্ষেত্রে ভিত্তি বছর নির্বাচন করার ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য রাখতে হয়, যেমন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি মুক্ত একটি স্বাভাবিক অর্থ বছরকে, অর্থাৎ যেই অর্থ বছরে মানুষের জীবনযাত্রার মান ভালো ছিল, মানুষের কোনো ধরনের অসুবিধা ছিল না, প্রাকৃতিক বিপর্যয় ছিল না, এই ধরনের একটা স্বাভাবিক বছরকে অর্থনীতিতে ভিত্তি বছর হিসেবে নির্বাচন করতে হয়। তারপর আসতেছে চলতি বছর। যে বছরের দ্রব্যমূল্য বা উৎপাদনের সঙ্গে ভিত্তি বছরের দ্রব্যমূল্যের পরিবর্তন তুলনা করা হয় তাকে চলতি বছর বলা হয়। তাহলে আমরা বলতে পারি কোন একটি আদর্শ সময় বা অবস্থানকে ভিত্তি সময় ধরে এ সময়ের সাপেক্ষে অন্য কোনো সময়ের কোনো অর্থনৈতিক রাশিমালা, যেমন মূল্য, উৎপাদিত পণ্যের পরিমাণ ইত্যাদির পরিবর্তিত অবস্থাকে শতকরায় প্রকাশ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে সূচক সংখ্যা বলে। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমাদের সূচক সংখ্যা সম্পর্কে ধারণাটি স্পষ্ট হয়েছে। মুদ্রাস্ফীতি পরিমাপে অসংখ্য সূচক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোক্তার দাম সূচক, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই, উৎপাদকের দাম সূচক, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স বা পিপিআই, অব্যক্ত অবমূল্যায়ন সূচক, ইমপ্লিসিট প্রাইস ইন্ডেক্স বা আইপিআই, কর্মসংস্থান ব্যয় সূচক, এমপ্লয়মেন্ট কস্ট ইন্ডেক্স বা ইসিআই, ইন্টারন্যাশনাল প্রাইস প্রোগ্রাম বা আইপিপি এবং সর্বোপরি ডিজিটাল কারেন্সি ইন্ডেক্স বা ডিসিআই। এই সমস্ত সূচক সংখ্যার মধ্যে মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রথম তিনটি দাম সূচক, অর্থাৎ ভোক্তার দাম সূচক, উৎপাদকের দাম সূচক এবং অভুক্ত অবমূল্যায়ন সূচক। তো আজকে আমরা ভোক্তার দাম সূচক পদ্ধতি ব্যবহার করে কিভাবে মুদ্রাস্ফীতি নির্ণয় করা যায় সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। ভোক্তার দাম সূচক বা সিপিআই। মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য ভোক্তার দাম সূচকের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। নির্দিষ্ট দ্রব্যগুচ্ছ ক্রয়ের ক্ষেত্রে যে ব্যয় হয় তা পরিমাপ করা হয় ভোক্তার দাম সূচক দ্বারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে ভোক্তার দাম সূচক নির্ণয় করার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি গুচ্ছ বা বান্ডেল বিবেচনা করতে হয়, যেমন চাল, ডাল, তেল, আটা এই জাতীয় কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটা গুচ্ছ বিবেচনা করা হয়। তো ওই সমস্ত দ্রব্যগুচ্ছের ভিত্তি বছরের দামের সাপেক্ষে ওই দ্রব্যগুচ্ছের ব্যয় এবং চলতি বছরের দামের সাপেক্ষে ওই দ্রব্যগুচ্ছের ব্যয়ের যে পরিবর্তন তার সাপেক্ষেই মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায়। তো এই জন্য ভোক্তার দাম সূচক পরিমাপ করার জন্য অর্থনীতিতে একটি সূত্র ব্যবহার করা হয়। সেই সূত্রটা হচ্ছে সামেশন অফ পি অ্যান্ড কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন অফ পি জিরো কিউ জিরো ইন্টু 100। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা উপরের রাশিটা যদি খেয়াল করো তাহলে দেখবে যে এখানে চলতি বছরের দামের সাপেক্ষে
চলতি বছরের দামের সাপেক্ষে দ্রব্যগুচ্ছের মোট ব্যয়কে যখন ভিত্তি বছরের দামের সাপেক্ষে দ্রব্যগুচ্ছের ব্যয়কে শতকরা হিসেবে প্রকাশ করা হয়, তখন আমরা ভোক্তার দাম সূচক বের করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উল্লেখ্য যে ভিত্তি বছরের দাম স্তরকে 100 বিবেচনা করা হয়। ভিত্তি বছরকে 0 এবং চলতি বছরকে n দ্বারা সূচিত করা হয়। তাহলে চলো আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টি আরো পরিষ্কার করে দিই। এখানে একটি ভোগ্যদ্রব্যের সূচি বা ভোগ্যদ্রব্যের বান্ডেল নির্দেশ করা হচ্ছে, যেখানে ভোগ্যদ্রব্যগুলো হচ্ছে চাল, আলু, লবণ, তেল, এবং ভিত্তি বছর হিসেবে 2012 সালকে ভিত্তি বছর বিবেচনা করা হয়েছে এবং 2014 সালকে চলতি বছর বিবেচনা করা হয়েছে। এখানে ভিত্তি বছরের পরিমাণ হচ্ছে 30, 10, 2, 5 এবং ভিত্তি বছরের দাম হচ্ছে 50, আলুর দাম হচ্ছে 20, লবণের দাম হচ্ছে 25, তেলের দাম হচ্ছে 100। তাহলে আমরা খুব সহজেই ভিত্তি বছরের পরিমাণকে ভিত্তি বছরের দাম দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা খুব সহজেই ভিত্তি বছরের ব্যয় নির্ণয় করতে পারবো। অর্থাৎ চালের দামকে চালের পরিমাণ দ্বারা গুণ করলে, আলুর দামকে আলুর পরিমাণ দ্বারা গুণ করলে, লবণের দামকে লবণের পরিমাণ দ্বারা গুণ করলে, এভাবে আমরা প্রত্যেকটি দ্রব্যের জন্য আমরা ভিত্তি বছরের ব্যয় পাবো। আর সমস্ত ব্যয়গুলোকে আমরা যখন যোগ করব, তাহলে আমরা ভিত্তি বছরের ভোগ্য দ্রব্যের ব্যয় মোট ব্যয় নির্ণয় করতে পারবো, যেটা এখানে আছে সামেশন অফ P0 Q0 সমান 2250। পাশাপাশি চলতি বছর অর্থাৎ 2014 সালে ভিত্তি বছরের যে দাম ছিল, সেই ভিত্তি বছরের দামগুলো বেড়ে চালের দাম বেড়ে হয়েছে 55, আলুর দাম বেড়ে হয়েছে 20 থেকে 30, লবণের দাম বেড়ে হয়েছে 25 থেকে 30, তেলের দাম বৃদ্ধি পেয়ে 100 থেকে 140 হয়েছে। শিক্ষার্থী, কিন্তু এক্ষেত্রে এখানেও আমরা খুব সহজেই চলতি বছরের দামকে ভিত্তি বছরের পরিমাণ দ্বারা গুণ করলে আমরা চলতি বছরের যে দ্রব্যের গুচ্ছ আছে তার আমরা মোট ব্যয় পাব। যেহেতু আমাদের এখানে ভিত্তি বছরের মোট ব্যয় এবং চলতি বছরের মোট ব্যয় আমরা বের করতে পেরেছি, তাহলে আমরা খুব সহজেই ভিত্তি বছরের মোট ব্যয়ের সাপেক্ষে চলতি বছরের মোট ব্যয় শতকরা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এর হার আমরা অতি সহজেই সেই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। আমাদের যে প্রদত্ত সূত্র ছিল সেটা ছিল সামেশন অফ P and Q0 ডিভাইডেড বাই সামেশন অফ P0 Q0 ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা এখানে উপরের রাশির যেই ভিত্তি বছরের যেই উপরের রাশি অর্থাৎ চলতি বছরের যেই দ্রব্যের ভোগ ব্যয় সেটা হচ্ছে 2710 এবং ভিত্তি বছরের মূল্যের সাপেক্ষে সে ভোগ ব্যয় ছিল 2250। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, এটাকে আমরা সমাধান করলে আমরা পাবো 120.44। তাহলে আমরা খুব বলতে পারি যে দাম স্তর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ভোগ্যদ্রব্যের ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের দাম স্তর বৃদ্ধি পেয়েছে 24.44%। অর্থাৎ এটাকে আমরা অতি সহজে বলতে পারি যে এখানে মুদ্রাস্ফীতির হার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি মিস্টেক হয়েছে, এটা 24 হবে না, এটা হবে 20। এটা হবে 20, অর্থাৎ 20.44%। সুতরাং এখানে মুদ্রাস্ফীতির হার হচ্ছে 20.44%। এভাবে আমরা অতি সহজেই বা খুব সহজেই এখানে সূচক সংখ্যা পদ্ধতির সাহায্যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি, এখানে লেখায় ভুল হয়েছে, এখানে বিয়োগফলটা হবে 20.44। তো তোমরা যদি এই উদাহরণটি বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য আমি আরও একটি উদাহরণ দিচ্ছি, অনুশীলনী দিচ্ছি, যে তোমাদেরকে এখানে একটা সবজি এবং মাছের ভোগ্যদ্রব্যের গুচ্ছ দেওয়া আছে এবং সেই গুচ্ছের ভিত্তি বছর এবং চলতি বছরের বিভিন্ন পরিমাপগুলো দেওয়া আছে। তো তোমরা এখান থেকে তোমাদের বাসায় তোমরা সকলেই বের করবে যে ভোক্তার মূল্য সূচক বা CPI কত হয়। তোমরা সেটা বাসায় অনুশীলন করে তোমাদের যে ফলাফল বা উত্তর আসবে সেটা তোমরা নিচে কমেন্টস করে আমাকে জানাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখলাম যে সূচক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কিভাবে ভোক্তার দাম সূচক নির্ণয় করা যায়। তো আজকের ক্লাস সম্পর্কে তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে।
তো আজকে আমরা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে সূচকগুলো আছে সেগুলো সম্পর্কে শিখব। তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।